ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে, নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে পারবেন? খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিটা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। 18 থেকে ভালো হয়েছে, 24 থেকে ভালো হয়েছে, কিন্তু ইনক্লুসিভ ফেয়ার বলতে যেটা হয় সেটা এবারও হয় নাই। তার কারণ এখানে তো আপনি মেইন একটা দলকে আসতেই দেন নাই। নির্বাচন কমিশন নিউট্রাল আছে কি? দ্যাটস দ্য বিগ কোশ্চেন। আমরা প্রত্যেক দিনই আওয়ামী লীগের টার্গেট নিয়ে আলোচনা করি যে আওয়ামী লীগ কোথায় টার্গেট করতে চায় বা আওয়ামী লীগ কোন জায়গায় টার্গেট করে ক্ষমতা আসতে চায় বা রাজনীতিতে ফিরতে চায়। আওয়ামী লীগের একটাই টার্গেট, সেটা হচ্ছে রাজনীতিতে ফেরা। তারা যে কোনো পন্থায় বাংলাদেশে রাজনীতিতে ফিরবে। কিন্তু এবারে যে টার্গেটটা তারা ধরেছে সেটা একটু ব্যতিক্রম টার্গেট, যে আওয়ামী লীগ তার হয়তোবা লক্ষ্যবস্তু হিসেবে 3টি রাজনৈতিক দলকে টার্গেট করেছে। একটা হচ্ছে বিএনপি, অন্যটা হচ্ছে জামাত ইসলাম, আর একটা এনসিপি। আওয়ামী লীগ গত 2 মাস ধরে, অর্থাৎ সরকারের প্রথম 1 মাস তারা আশায় ছিল তারেক রহমান সাহেব তাদেরকে একটা সুযোগ দেবে, রাজনীতি করার অনুমতি দেবে, এবং যেহেতু আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের অংশীদার হব, খুব দ্রুত নেত্রী ফিরে আসবে, আমরা ইলেকশন করতে পারবো, রাজনীতি করতে পারবো, অফিসগুলো খুলে দেবে। এরকম 1 মাস তারা বেশ একটা গিয়ার আপের মধ্যে ছিলেন। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। 18 থেকে ভালো হয়েছে, 24 থেকে ভালো হয়েছে, কিন্তু ইনক্লুসিভ ফেয়ার বলতে যেটা হয় সেটা এবারও হয় নাই। তার কারণ এখানে তো আপনি মেইন একটা দলকে আসতেই দেন নাই। নির্বাচন কমিশন নিউট্রাল আছে কি? দ্যাটস দ্য বিগ কোশ্চেন। কারণ এই নির্বাচন কমিশন নিয়ে আগেও একটা প্রশ্ন ছিল, আগেরগুলো তো প্রশ্ন মধ্যে ছিলই, এটা নিয়েও ছিল যে এদের ডিএনএ টেস্ট করলে তারা কে কোন অরিজিন থেকে এসেছে। যে কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশন, তার অতীত খুঁজলে দেখা যাবে ওই যে ইউনিয়ন পরিষদে যেটা বললেন অতীতে কোথাও কোনো পার্টি করছে কিনা, তো এদের যদি অতীতটা খোঁজা হয় তাহলে তো আমরা তো জানি, অনেককে তো চিনি, কে কার লোক, কে কোন সময় কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোন দলের সময়। তো সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এবং সবাই যদি একজোট হয়ে একজনকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়, এখন জামাত চাইবে আওয়ামী লীগ না আসুক, বাজার চাইবে আওয়ামী লীগ না আসুক, তারা চাপে থাকুক, তারা একক থাকুক। এখন যদি নির্বাচন কমিশনে এরকম কলা কৌশল করি চায় যে অন্তত ইউনিয়ন পরিষদে না আসুক, তাহলে আপনি নিরপেক্ষতা কোথায় পাবেন? কেমন সংসদ সদস্য যোগ্যতা নিয়ে আসা উচিত, সেই যোগ্যতা তো আপনার ঠিক করেছে, বয়স কত হইতে হবে, কি পাস হইতে হবে, কতটুকু লেখাপড়া জানতে হবে, ওইটাই যোগ্যতা যথেষ্ট। তারপরে কোনো রকমে আপনি যদি মাসেলম্যান হন, টাকা থাকে, মানি মাসেল থাকে, আপনি আসে গেলে আপনি তো যোগ্য। কারণ সেখানে ফেয়ার ইলেকশন বলা, ইনক্লুসিভ ইলেকশন বলা, যেমন এই যে যেটা ফেব্রুয়ারি নির্বাচন হইলো, এটাকে অনেকে বাহাবা দেয়। হ্যাঁ, আগের অনেক নির্বাচন থেকে হয়তো 14 থেকে 18 থেকে ভালো হয়েছে, 24 থেকে ভালো হয়েছে, কিন্তু ইনক্লুসিভ ফেয়ার বলতে যেটা হয় সেটা এবারও হয় নাই। তার কারণ এখানে তো আপনি মেইন একটা দলকে আসতেই দেন নাই, নিজেরা ভাগে করেছেন। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি।
আবার ওই যে নতুন যারা আসছে জানাফা, তারা দেখলো যে কয়েকটা সিট দরকার, যাত্রাতে এসে ক্ষমতায় চলে যাবে, মন্ত্রী তো হয়ে গেছে আগে ইউনূসের যেহেতু নিয়োগকারী কর্মকর্তা, আবার নির্বাচিত হয়ে যাবে। তারা পট করে দেখলো যে জামাতের কাছে ঢুকলে কিছু সিট পাওয়া যায়, দরকার ছিল না, এক মেয়াদ না আসলেও কোনো অসুবিধা ছিল না। তো এই পোলারাইজেশনের মধ্যে যোগ্যতা একটাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে নির্বাচনের ফিটেস্ট কি? জিতে আসা। কীভাবে আসলেন সেটা বড় কথা না, টাকা দিয়ে আসছেন, খুন করে আসছেন, মাস্তানি করে আসছেন, এখানকার নির্বাচনের জয়টা হইল সেটা। 600 শিশু মারা গেছে হামে, এটার জন্য তো ইউনূসের বিরুদ্ধে তার স্বাস্থ্যমন্ত্রী উপদেষ্টা যারা হামের টিকা আনতে তখন আগায়নি বা দেয়নি বা আনেনি, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা, হচ্ছে না তো। স্বাস্থ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে হামের মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী, তারপরেও কেন হচ্ছে না? তারপরে হচ্ছে না, এই জন্য স্বাস্থ্যমন্ত্রী বললে তো হবে না, কারণ ইউনূসকে তো এখন ইউনূস বাজাদকে পুষেছে। ইউনূস সাহেব, তারেক সাহেব প্রধানমন্ত্রী হওয়ার আগে 25শে ডিসেম্বর আসার পরে তাকে যে গ্র্যান্ড রিসিপশন দিয়েছে, সেগুলো আপনি মনে রাখবেন না? আমি বলি পফিসুস পরস্পর ফিট চুলকানি সমিতি, তারেক সাহেবরাও ইউনূসকে পুষতেছে, SSF পাহারা দিয়ে রাখতেছে এইভাবে, তো সেই জন্য মামলা করছে না। স্বাস্থ্যমন্ত্রী যদি বলে অন্তর্বর্তী সরকার দায়ী, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এদের বিরুদ্ধে একটা মামলা করতেছে না কেন? ইউনূসগণ তার লোকজনদের সবাই সমান হইলে এই যে বিআইপি গাড়িতে একটা বিআইপি দণ্ড থাকে, ওটা থাকে কেন? আবার গানম্যান থাকে কেন? তো ওনাকে পাওয়া যায় যে গানম্যান কেন? সবাই সমান হলে তার জন্য গানম্যানেরও দরকার নেই, একটা সচিবেরও গানম্যান দরকার নেই, গাড়িতে সবাই সমানভাবে চলবে। আপনি আইন করে কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিআইপি বিভিআইপি বলে চিহ্নিত করে এক একজনকে এক একদিকে সুবিধা দিয়ে ওই আর্টিকেলটাকে জায়েজ করে নেন, যা আসলে সমান, কিন্তু ওনার এই কাজের জন্য ওনাকে একটু অসমান করলাম আর কি। মানুষ সমান থাকে, কিন্তু মানুষ মানুষকে সমান ভাবে না। এটা হয়তো আল্লাহ সৃষ্টি নিয়েও মানুষ বলবে যে আল্লাহ তো এইভাবে অসমান করে রাখছে, একজনের ধনী করছে, একজনের গরিব করছে, সরকারও তাই করতেছে। জি, ধন্যবাদ জনাব আনিস আলমগীর। একেবারে শেষ পর্যায়ে রয়েছে একটি প্রশ্ন করতে। আওয়ামী লীগ গত 2 মাস ধরে, অর্থাৎ সরকারের প্রথম 1 মাস তারা আশায় ছিল তারেক রহমান সাহেব তাদেরকে একটা সুযোগ দেবে, রাজনীতি করার অনুমতি দেবে, এবং যেহেতু আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের অংশীদার হব, খুব দ্রুত নেত্রী ফিরে আসবে, আমরা ইলেকশন করতে পারবো, রাজনীতি করতে পারবো, অফিসগুলো খুলে দেবে, এরকম 1 মাস তারা বেশ একটা গিয়ার আপের মধ্যে ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, কিছুই হচ্ছে না, আগের মতো মব হচ্ছে। আওয়ামী লীগ অফিসগুলোকে খোলার চেষ্টা করেছেন, সেখানে আরও বেশি অতীতের ইনুজ্জামানের চাইতে বেশি জুলুম অত্যাচার হচ্ছে। তারপর 32 নম্বরের সামনে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না, এখানে ছেলে নেই, বুড়ো নেই, নারী নেই, পুরুষ নেই, যারাই 32 নম্বরের সামনে একটু দাঁড়াচ্ছে অমনি পুলিশ এবং বিএনপি যারা নেতাকর্মী তারা হামলে পড়ছেন। তখন আওয়ামী লীগের লোকজনের মধ্যে একটা, যাকে বলা হয় মানে একটা প্রশ্নবোধক চিহ্ন, একটি আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেটরি সাইন অফ এক্সক্লামেটরি, এটা শুরু হয়ে গেল। এ কি হলো? আমরা ভারতের কথা মতো, দাদাদের কথা মতো ভোট দিলাম, শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা দিল্লি থেকে, কলকাতা থেকে তাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপিকে ভোট না দিলে জামাত ক্ষমতায় চলে আসবে, আর জামাত যদি ক্ষমতায় আসে তা আজীবনের জন্য আমরা নিষিদ্ধ হয়ে যাব, কাজেই মন্দের ভালো বিএনপিকে ভোট দাও। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ঘটনাগুলো এমনভাবে ঘটলো, সবাই মনে করলো যে আরে এর সাথে তো ইউনূসের জামানাই ভালো ছিল, সেখানে কারো ক্ষমতা ছিল না, বিএনপির ক্ষমতা ছিল না, জামাতের ক্ষমতা ছিল না, এনসিপির ক্ষমতা ছিল না, একটা মগের মূল্যক ছিল। আর সেই মগের মূল্যকের মধ্যে যারা একটু মগ করার চেষ্টা করতো তাদেরকে খুব সহজে কিছু মালপানি দিয়ে, কিছু সাহায্য করে, সহযোগিতা করে তাদেরকে ম্যানেজ করা যেত। তো এটিতে ভালো ছিল, কেন আমরা এই ঝামেলা জড়াতে গেলুম? এই যখন কথাবার্তা, ঠিক সেই সময়টাতে হঠাৎ পার্লামেন্ট আইন করে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের মাথায় বাস পড়লো। হায় হায়, এ তো দেখি মানে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের কপালই এরকম, তারা মনে করলো যে আমাদের মধ্যে সারাটা জীবন এইভাবেই মানে নিষিদ্ধের বিরুদ্ধে, তারপরে ক্ষমতার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে আসলে সব কিছু অর্জন করতে হবে, কারো দয়া মায়া চলবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ালো এবং গত 2 মাস ধরে তারা বিভিন্ন হুমকি দিয়ে, ধামকি দিয়ে, তাদের নেত্রী বিভিন্ন কথাবার্তা বলে, তাদের নেতারা বিভিন্ন কথাবার্তা বলে, এবং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগের মানে তাদের অসংখ্য নয়, কি বলবো, হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং মোসাদের দেয়া, হয়তো আমি বলতে পারি না, কোনো গোপন সফটওয়্যার, যে সফটওয়্যার তারা কিনেছিল রাষ্ট্রের জন্য, সেই সফটওয়্যারের কোনো কপি তাদের কাছে থাকতে পারে। তার মাধ্যমে তারা প্রতি মুহূর্তে একের পর এক গোপন বৈঠক করে যাচ্ছে। কখনো কখনো কোনো বৈঠকে মানে হাজার হাজার নয়, মানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে। কি সফটওয়্যারের মাধ্যমে? সেখানে রাজনীতির মঞ্চে যেভাবে শেখ হাসিনা বক্তব্য দেন সেভাবে বক্তব্য দিচ্ছেন, এবং কিছু কিছু এইভাবে ভিডিও ফুটেজ, মানে অনেক নেতা আওয়ামী লীগের লোকজন তারাই
এটা প্রচার করে দেন। যেমন সাইদ খোকন সাহেব, ঢাকার মেয়র, তার একটা ভিডিও ফুটেজ সাম্প্রতিক সময়ে এসে অসাধারণ চমৎকার গলায় তিনি কথা বলছেন সন্ন্যাসী বাবার মতো করে, লম্বা লম্বা চুল, কিন্তু তার কথার যে দীপ্তময়তা, তার যে দৃঢ়তা এবং যেভাবে রাজনীতির পরিপক্কতা নিয়ে তিনি সেই কথাগুলো বলছিলেন, এটি সাইদ খোকন সাহেব যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি এত সুন্দর করে বলতে পারেনি। ফলে বিদেশে গিয়ে মনে হচ্ছে তার রাজনীতির যে প্রজ্ঞা, সাহস, ভাষার যে শৈলীটা, এটা বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে তার একটা আকর্ষণিক, একটা অজানুলম্বিত নয়, মানে ঘাড় পর্যন্ত তার যে লম্বা চুল, তার মুখে যে দাড়ি, একটা দেবত্ব ভাব সেখানে চলে আসছে। এগুলো মানে কখনো জাহাঙ্গীর কবির নানক সাহেব, কখনো বাহাউদ্দিন নাসিম সাহেব, কখনো এই সাইদ খোকন সাহেব, তারা এই ধরনের হালকা ছোট ছোট ভিডিও, এটা বোধ হয় পার্টিরই একটা ফোরামের যাকে বলা হয় সিদ্ধান্ত অনুযায়ী, এগুলো তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যেন আলোচনা চলে, বিতর্ক চলে তাদেরকে নিয়ে। ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে, নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে পারবেন? শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখানো হয় তার প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান 2 বোন, শেখ হাসিনা ও শেখ রেহেনা। দেশের রাজনীতি তখন থমথমে, আওয়ামী লীগ উপদলে বিভক্ত আর ছিন্ন ভিন্ন। ঠিক সেই মুহূর্তেই 1981 সালে নির্বাসিত অবস্থাতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের বাধা সত্ত্বেও তিনি দেশে ফেরেন। ইতিহাসের দ্বিতীয় পরীক্ষা আসে 2007 সালে। 1/11-এর সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পেরোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সেবারও তিনি কোনো দেশের সবুজ সংকেতের অপেক্ষা করেননি। ওয়াশিংটন থেকে লন্ডন হয়ে 5ই মে ঢাকা বিমানবন্দরে যখন তিনি পা রাখেন, তখন লাখো নেতাকর্মীদের উপস্থিতি তৎকালীন ক্ষমতাধরদের পিছু হটতে বাধ্য করেছিল। এই দুইটি ঐতিহাসিক ঘটনায় আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশার মূল জ্বালানি। তারা মনে করছেন এবারও পরিস্থিতি ঠিক তেমনই হবে, কিন্তু আসলেই কি তাই? টানা 15 বছরের বেশি সময় ক্ষমতা থাকার পর 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই এই আন্দোলনকে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দাবি করা হচ্ছে। সমর্থকদের এই যুক্তির পেছনে হাওয়া দিয়েছেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন, এই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন। আওয়ামী লীগপন্থী বিশ্লেষকদের দাবি, আন্দোলনের আড়ালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, পুলিশ হত্যা এবং বিটিভি ভবন বা মেট্রো রেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী ঘটিয়েছে। এই 2 বছরে দেশের একটি বড় অংশের মানুষের মনেও প্রশ্ন জেগেছে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে টানাপোড়েন এবং রাজনৈতিক অস্থিরতা অনেক সাধারণ নাগরিককেই ভাবিয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন আগের দিনগুলোই ভালো ছিল। বিগত প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ভারতীয় সরকারের আতিথেয়তায় তিনি অবস্থান করলেও তার দেশে ফেরা নিয়ে চলছে নানামুখী ভূরাজনৈতিক হিসাব নিকাশ। ইতিহাস বলছে শেখ হাসিনা যখনই বড় কোনো সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাহ্যিক শক্তির চেয়ে জনসমর্থনকে বেশি প্রাধান্য দিয়েছেন। 1981 এবং 2007 সালে যদি তিনি পরাশক্তিগুলোর দিকে চেয়ে থাকতেন তবে হয়তো কোনোদিনই তার ফেরা হতো না। তাই এবারের সমীকরণেও আন্তর্জাতিক গ্রিন সিগন্যালের চেয়ে দেশের ভেতরের নীরব জনসমর্থনই তার মূল ভরসা হতে পারে। যদিও বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনমনে দলটির এবং বিশেষ করে শেখ হাসিনার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1981 কিংবা 2007 সালের চেয়েও বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রতি মানুষের এক ধরনের সুপ্ত সহানুভূতি এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইতিহাস বলছে কোনো রাজনৈতিক দলকে শুধু কাগজে কলমে বা নিষেধাজ্ঞা দিয়ে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। যখন দেশের একটি বিশাল জনগোষ্ঠী কোনো নেতার ফেরার প্রতীক্ষা করে তখন কোনো আন্তর্জাতিক সমর্থন বা বিদেশি গ্রিন সিগন্যালের প্রয়োজন পড়ে না। জনতার এই স্রোতের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়ে সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার ক্ষমতা বর্তমান প্রেক্ষাপটে কোনো শক্তিরই নেই। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যদি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে তার কৌশল কি হওয়া উচিত? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন আকাশপথ ব্যবহার করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে আইনি জটিলতা বা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। কিন্তু রাজনীতির মাঠের অভিজ্ঞরা বলছেন ভিন্ন কথা। শেখ হাসিনার উচিত হবে আকাশপথ এড়িয়ে স্থলপথ ব্যবহার করা, বিশেষ করে ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা। কেন এই স্থলপথের কৌশল? আসুন যুক্তিগুলো বিশ্লেষণ করি। প্রথমত, জনতার প্রাচীর। শেখ হাসিনা স্থলপথে বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলে সীমান্ত থেকে শুরু করে যশোর ও ঢাকার মহাসড়ক পর্যন্ত লাখ লাখ সাধারণ মানুষের যে ঢল নামবে তাকে প্রতিহত করার ক্ষমতা বর্তমান প্রশাসনের থাকবে না। 1981 সালের 17 মে যেভাবে লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল, স্থলপথে ঠিক একই দৃশ্যের অবতারণা হতে পারে। দ্বিতীয়ত, প্রশাসনের মনস্তাত্ত্বিক অবস্থান। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং খোদ সেনাবাহিনীর সাধারণ জওয়ান থেকে শুরু করে কর্মকর্তাদের একটি বড় অংশই দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে দিশেহারা। দেশের এই অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রান্তিকালে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ ও ক্যারিসম্যাটিক নেত্রীকে স্বদেশে ফিরতে দেখলে তারাও আইন ও শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে বাধ্য হবেন। তৃতীয়ত, ভূরাজনৈতিক বার্তা। স্থলপথে কোনো রাগঢাক না রেখে জনগণের মাঝে সরাসরি চলে আসাটাই হবে আন্তর্জাতিক মহলের জন্য এক স্ট্রং মেসেজ, যেখানে প্রমাণ হবে যে তার ক্ষমতার উৎস কোনো বিদেশি লবিং নয়, বরং খোদ বাংলাদেশের জনগণ। বিগত 2 বছরের অভিজ্ঞতায় দেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে যে ষড়যন্ত্রের জাল বুনে সাময়িকভাবে কাউকে দূরে রাখা গেলেও মানুষের হৃদয় থেকে উপড়ে ফেলা যায় না। পাকিস্তানের প্রেতাত্মারা ভেবেছিল শেখ হাসিনাকে মাইনাস করে তারা সফল হবে, কিন্তু জনতার এই নতুন জাগরণের স্রোতে তারা খড়কুটোর মতো ভেসে যাবে, এমনটাই মনে করেছেন মাঠ পর্যায়ের বিশ্লেষকরা। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দ্রুতই দেশে ফিরবেন। 1981 সালে তিনি ভয় পাননি, 2007 সালেও তিনি পিছু পা হননি।
2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের এই নীরব হাহাকার আর ভালোবাসার ওপর ভর করে তার এখনই উপযুক্ত সময় স্বদেশে ফেরার। আর সেই ফেরার পথ যদি হয় বেনাপোল সীমান্ত, তাহলে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল প্রত্যাবর্তন। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা কি পারবেন অতীতের মতো সব হিসাব নিকাশ উল্টে দিয়ে আবারও বাংলার মাটিতে জননেত্রী হিসাবে ফিরতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।